পার্থদা কিন্তু রাজসাক্ষী হতে পারে, রাজসাক্ষী হলে কিন্তু মমতাদির দুঃখ আছে। পার্থদার কি কান্না, বললো সোনালি কি অসভ্য মেয়ের সঙ্গে আমরা দল করেছিলাম। আমি বললাম পার্থদা তাহলে আমার কথা ভাবো, 26 দিন অনশন করা কি সোজা কথা? 26 দিন অনশন করেও মমতাদির 2 কেজি ওজন বেড়ে গেল। আমরা বিধানসভায় যখন ঢুকতাম পরে সিপিএমের এমএলএরা বলতো বাংলার ন্যানো গুজরাটে কেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব ছোট থেকে চিনি। আমাকে বললেন যে সোনালিদি তোর ছেলেকে তোর কাছেই পাঠালাম। তারপরে অভিষেকের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। জিতেই লাইফস্টাইল চেঞ্জ হলো না, কিন্তু তারপরে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। আর যেদিন ক্ষমতায় থাকবি না সেদিন যে তোর দুর্দশা কী হবে সেটা আমরা জানি, জনতা জনার্দন। আশেপাশের লোকেরা দুর্নীতি করছে অথচ আপনি জানেন না, সেটা হয়? মমতাদি সব জানতেন। তার আমরাই তো একদিন বলতাম সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল, সেই জোড়াফুল চিহ্নে সব ভোট দিন। এখন সততা তো লাপতা হয়ে গেছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসবে না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। তবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সঙ্গী, খুব কাছের যে বৃত্ত, সেই বৃত্তের মধ্যে ছিলেন সোনালী গুহ। আজ তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সোনালি, আপনাকে ওঙ্কারে প্রথম স্বাগত। দিদি, আপনারা যখন ডেপুটি স্পিকার ছিলেন, 4 বারের এমএলএ ছিলেন, তারপরেও আপনারা যে সামাজিক অবস্থান, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি খুব কাছ থেকে দেখেছেন, কিন্তু তার এখন যে এই যে তার লাইফস্টাইল, সেটা নিয়ে কী বলবেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইফস্টাইল চিরকালই একটু হাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রেরই এমপি, তার লাইফস্টাইলই কিন্তু খুব হাই চিরকালই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার এক সময় যখন উনি ডায়মন্ড হারবারে এমপি হলেন, ওনার সেবার সাউথ ক্যালকাটায় দাঁড়ানোর কথা ছিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব ছোট থেকে চিনি, আমাকে বললেন যে সোনালিদি তোর ছেলেকে তোর কাছেই পাঠালাম। তখন আমি ওদের সঙ্গে আমার তুই তো কারির সম্পর্ক। তখন আমি বললাম কি রে অভিষেক, ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াচ্ছেন, তুই নিশ্চিন্তে থাক, ও কিন্তু জিতবেই। তখন অভিষেক প্রথমবার একটু কম ভোটে জিতল, ঠিক আছে জিতল। তারপরে অভিষেকের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। জিতেই লাইফস্টাইল চেঞ্জ হলো না, কিন্তু তারপরে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। অভিষেক একবার আমতলা দিয়ে আমরা আসছি, আমি অভিষেক গাড়িতে ট্রাভেল করতাম। তখন আমি বললাম বাবু তোর গাড়িতে কি আমি যাবো? তো অভিষেক বলে হ্যাঁ চলো সোনালি পিসি। তখন আমি আসলাম, আমি সবাইকে নমস্কার করছি, অভিষেক বসে আছে সামনে। তখন আমি বললাম বাবা এখানে কিন্তু আমাদের সব ভোটার। অভিষেক বার্তাই দিচ্ছে না। তখন একজন বলছে একটা গালাগালি দিয়ে যে যাচ্ছিস যা, এখন পুলিশ নিয়ে যাচ্ছিস, যেদিন ক্ষমতায় থাকবি না একটা পুলিশও তোর সঙ্গে থাকবে না। আর যেদিন ক্ষমতায় থাকবি না সেদিন যে তোর দুর্দশা কী হবে সেটা আমরা জানি, জনতা জনার্দন। তখন আমি বললাম এই কাকে বলছো? উনি তো আমাদের এমপি। বলে ম্যাডাম আপনিও তো এমএলএ, আপনি 1-2 বার জেতেননি, 4-4 বার এখান থেকে জিতেছেন, আপনি নমস্কার করছেন। আমি ওনার থেকে নমস্কারও আশা করি না, কিন্তু উনি তো আমাদের দেখে একটা হাই হ্যালো করবেন। এই যে এত দুর্নীতির অভিযোগ সামনে বারবার আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সততার প্রতীক নামটা উনি বারবার ব্যবহার করতেন, অনেকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দুর্নীতি, নিজে উনি দাবি করেন যে আমি কিছুই জানতাম না, এটা কি সত্যি? দেখুন, আশেপাশের লোকেরা দুর্নীতি করছে অথচ আপনি জানেন না, সেটা হয়? মমতাদি সব জানতেন। তার আমরাই তো একদিন বলতাম সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল, সেই জোড়াফুল চিহ্নে সব ভোট দিন। এখন সততা তো লাপতা হয়ে গেছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনারা যে কষ্ট করে লড়াই করে, কার্যত রাস্তায় নেমে লড়াই করে তৃণমূলটাকে সামনে থেকে ক্ষমতায় এনেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন যারা স্বাভাবিক নতুন প্রজন্ম আসবে, কিন্তু তাদের যে লাইফস্টাইল, তাদের রাজনীতি করার ধরনটা কী মনে হয়? দেখুন, এরা তো নতুন তৃণমূল, আমি তখন আর তৃণমূল করি না, আমি এখন বিজেপি করি। মমতাদির মূল্যবোধ, মমতাদি একবার তৃণমূল কংগ্রেস করেছেন, মমতাদি মালদা গেছেন, এখনও বোধহয় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি তখন দিদি নতুন দল তৈরি করেছেন বলে দিদিকে 50,000 টাকা দিচ্ছেন আর কি। তখন কৃষ্ণেন্দুদাকে আমরা সবাই কিষাণ বলে ডাকতাম, দিদি তো নাম ধরে ডাকতেন। দিদি বলছেন ফলে জিজ্ঞেস কর এটাতে কী আছে। আমি জিজ্ঞেস করলাম কিষাণ দা এটাতে কী আছে? তুমি বুঝবে না সোনালিদি, এটাতে টাকা আছে। তখন দিদি বলছে কত টাকা? কিষাণদা বলছেন 50,000 টাকা। তখন দিদি বলছে না কৃষ্ণদা, আমি হাতে করে টাকা নিই না, তুমি তো জানো আমি একটা মূল্যবোধ নিয়ে রাজনীতি করি। তো কৃষ্ণেন্দুদা বলছেন
যে দিদি রাজনীতি করতে গেলে টাকার দরকার হয়। দিদি নিলেন না। তখন আমার চোখে জল চলে আসলো, কী মূল্যবোধ নিয়ে ভদ্রমহিলা চলেন, এত মূল্যবোধ। তারপরে ভোট চলে এসছে, দিদি ভোটের প্রচার করছেন। দিদি তখন সাউথ ক্যালকাটার প্রার্থী। একটা ছেলে সহকর্মী আমাদের, তিনি এসে বলছেন যে সোনালি দিদি আছে? তখন দিদি ঘরে বিশ্রাম নিচ্ছেন। তখন আমি বললাম হ্যাঁ আছে। বলে আমরা সহকর্মীরা মিলে 5,000 টাকা তুলেছি, এটা দিদিকে দিতে চাই ইলেকশন ফান্ডে, তোমরা নেবে গো? দিদির বাড়িতে আপনি গেছেন কিনা জানি না, দিদির বাড়িটা বাইরের একটা বারান্দা, সেখানে পর্দা টানানো আছে। দিদি কিন্তু পর্দার পেছনে দাঁড়িয়ে সব কথা শুনছেন। দিদি বললেন সোনালি অমুকে এসছে না? তখন আমি বললাম হ্যাঁ দিদি। তখন বলল যে ওকে তুই ডাক। তখন বলছে এই তো দিদি আছে। মানে তুমি কেন বললে দিদি নেই? আমি তো বলিনি দিদি নেই, আমি বলছি দিদি বিশ্রাম নিচ্ছে 48 আওয়ার্স বিফোর পোল। তখন তো মানুষকে বিশ্রাম নিতে হয়, একটু বিশ্রাম না নিলে উনি পরের দিন মানে পরের 48 ঘন্টা পরে উনি ইলেকশন লড়বেন কী করে? ছেলেটা এত খুশি হলো, সেটা দিদির পায়ে হাত দিয়ে নমস্কার করে সেটা জিভে ঠেকাচ্ছে। তখন দিদি বলছে যে তুই কি দিতে এসেছিলি? তখন বলছে দিদি আমরা এরকম 5,000 টাকা করে তুলছি, মালদায় তো এরকম তুলছি, আপনারে দিতে আসছি। তখন দিদি বললেন চলি টাকাটা নিয়ে নে। তখন আমি তাকিয়ে বলছি দিদি তুমি যে কিষানদার 50,000 টাকা নিলে না? বলে ওটার টাকাটা ছিল কিষেন্দ্র নারায়ণ চৌধুরী কীভাবে জোগাড় করেছিল সেটা বলেন। তখন আর এইটা হচ্ছে সহকর্মীদের তোলা টাকা। দিদি আমাকে বললেন যা তুই 5,000 টাকা নিয়ে বেরিয়ে যা। কোথায় যাবো দিদি? না আমার পরশুদিন নির্বাচন, তুই সব ঠাকুরের জন্য মালা কিনে নিয়ে। 5,000 টাকার মালা ভাবুন, আমি তো আর কিনে শেষ করতে পারছি না। তারপরে দিদির বাবার গলাতেও মালা পরানো হলো। তখন দিদির মা বেঁচে। তখন বললাম দিদি মালা পরানো হয়ে গেছে। তখন আমি জুঁই ফুল পছন্দ করি, অনেকে জুঁই ফুল খুব ভালো সুগন্ধ তো। তখন দিদি বললেন সোনালি ঘরটায় দেখ একটা ভালো এসেন্স এসছে। তখন আমি ওই ছেলেটাকে বললাম যা বাবু তোর টাকাটা দিদির কাজে লেগে গেল। ছেলেটা আমাকেও খুব হাত ধরে ধরে ধন্যবাদ দিচ্ছে, হ্যাঁ সোনালি দিদি তুমি ছিলা বললাই দিদি নিতে পারলো। না না দিদি শোন, আমি তখন ওকে বললাম যে শোন বাবা, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কিন্তু 50,000 টাকা দিতে চেয়েছিল, সেই মূল্যবোধই তো আজ নেই। আমি তো একসময় বলতাম সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল, সেই সততাই আজকে লাপাতা, সততাকে আর খুঁজে পাওয়া যায় না। 26-এর বিধানসভা নির্বাচন কি হতে পারে বলে মনে হয়? 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসবে না, আসবে না, আসবে না। কারণ আমাদের মতো যোদ্ধাদেরই তো মমতাদি এখন পাত্তা দেন না। এইখান নিয়েই তো মমতাদি মিছিল করে গেছেন বাংলার বাঙালির অস্মিতা নিয়ে। আমি যেখানে থাকি সেটা মমতাদি জানার কথা না, কিন্তু আমার হাজব্যান্ড তো এখানকার কাউন্সিলর ছিলেন। মমতাদি জানেন তো উনি এখানকার কাউন্সিলর ছিলেন। ওনার তো একবারও মনে হলো না যে সোনালী গুহর এইখানে বাড়ি, কই সোনালীটার খবর নেই। উনি তো একবারও এই কদিনের মধ্যে একবারও কাউকে পাঠিয়ে উনি খবর নেননি, খবর নেওয়ার প্রয়োজনীয় তো মনে করেননি। একসময় শোনা যেত যে সিঙ্গুরের চটি পুলিশরা অনেক অত্যাচার করেছে, সেই সময় সত্যি সত্যি চটি পুলিশরা এরকম করেছিল মনে হয়? দেখুন সিঙ্গুরে তো আন্দোলন মানে অত্যাচার করেছেই, আর সিঙ্গুর আন্দোলনটা তো মমতাদির একটা বড় আন্দোলন, তার জন্য মমতাদি 26 দিন অনশনও করেছিলেন। অনশন নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে সত্যি করেছেন কি? দেখুন উনি তো আমার সামনে কিছু খেতেন না, আর আমি তো সংসারী মানুষ, আমাকে তো উপোস করতেই হয়। একদিন উপোস করার পরই অন্তত জল না খেলে, জল তেষ্টায় তো মানুষের একটু কাহিল হন। 26 দিন অনশন করা কি সোজা কথা? 26 দিন অনশন করেও মমতাদির 2 কেজি ওজন বেড়ে গেল? আমি জানি না। আমি তো 4 দিনের দিন আমি যদি অনশনে অংশগ্রহণ না করতাম, তাহলে পেপারে সমস্ত কাগজে বা আপনাদের প্রেস মিডিয়ায় লেখা হতো যে ছায়াসঙ্গীও মমতাদিকে সঙ্গ দিলেন না। আমি সেই জন্যই অনশনে গেছিলাম। অনশনের অভিজ্ঞতা আমার খুব তিক্ত মানে দিদি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেন না। দিদি বলতেন সোনালি তুই অনশন করবি? হ্যাঁ দিদি তোমার সঙ্গে অনশন না করলে তো এরকম প্রেসে হবে। তখন দিদি বলতেন 4 দিনের দিন আমি কিন্তু অসুস্থ হয়ে পড়লাম, আমি আর পারছি না। আমি এখন সুগারের পেশেন্ট, কিন্তু তখন আবার হাই প্রেশারের পেশেন্ট ছিলাম। আমি বললাম দিদি আমি আর পারছি না। দিদি একটা ফিচেল হাসি দিয়ে বললেন
তুই কি অনশন উইথড্র করতে চান? দিদি আমার পক্ষে আর টানা সম্ভব হচ্ছে না। দিদির জন্য একটা ওই ভ্যানিটি ভ্যানের মতো একটা, যাতে বাথরুম পায়খানা অ্যাটাচ থাকে। দিদি তো তারপরও বাথরুম টাথরুম মানে করেছিলেন, মানে তৈরি করিয়েছিলেন। আমি জানি না 26 দিন অনশন করলে মানুষের ওয়েট বাড়ে কিনা। আচ্ছা, দিদি এখন বলছে সিঙ্গুরের শিল্প হবে, তাহলে কি সেদিনের শিল্প তাড়ানোটা কি ভুল ছিল? দিদি তো শিল্প তাড়াননি। আজকে যদি কেউ অপরাধী হয়ে থাকে, আমি। দিদি তো আমাদের রেখেই, আমাকে, সুব্রত বক্সিকে, পার্থ চ্যাটার্জিকে, সবাইকে রেখেই দিদি সেদিন টাটাকে দিদি চলে যেতে বাধ্য করেছিলেন। আমরা বিধানসভায় যখন ঢুকতাম, পরে সিপিএমের এমএলএরা বলতো বাংলার ন্যানো গুজরাটে কেন, আমরা জবাব দিতে পারতাম না। সত্যি তো টাটা সেদিন একটা ন্যানো গাড়ি তৈরি হলে আমি কিনতাম কিনা জানি না, কিন্তু একটা তো অসংখ্য বেকার যুবক যুবতীদের তো কর্মসংস্থান হতো। টাটাও তো এখন মারা গেছেন, রতন টাটা তো মারা গেছেন। আর আমরা তারপরেও সিঙ্গুরে গেছি, আমি, তারপরে বিভিন্ন এমএলএরা। বেচারাম মান্না এখনও কী পজিশানে আছেন আমি জানি না, কৃষিমন্ত্রী। আমি বেচার বাইকে সওয়ার হতাম। বেচা একটা জায়গায় তেল নিচ্ছে পেট্রোল পাম্পে, হঠাৎ ফোন বেজে উঠেছে। আমি বললাম, বেচা তোর ফোন বাজছে। তখন বেচা বুঝতে পেরেছে ওই সুপ্রতিম সরকারই বেচার সঙ্গে গটাপ ছিল। দিদি একবার সরি বলুন। বললাম, কাকে রে? তখন বললেন, এসপি ফোন করেছে। তুই তাহলে এসপির লোক? বলে একবার সরি বলুন। আমি তো ওনাকে সরি বলবো না, আমি গিয়ে দিদিকে জানাবো যে তুই গটাপে আছিস। বেচা ভালো থাকুক। বেচার বউও বোধ হয়, করবি মান্নাও বোধ হয় এখন এমএলএ হয়েছেন। এই যে চাকরি এত বড় দুর্নীতি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কোনো খবরই ছিল না, কি সত্যি? না, দিদি জানতেন না তাই হয়? দিদি সব জানতেন। দিদি তো গা থেকে ঝেড়ে ফেলতে পারলেই হয়। অনেকে বলছে পার্থ চট্টোপাধ্যায়কে নাকি কোনো তৃণমূলের নেতা একজন ধরিয়ে দিয়েছে, এটা কি সত্যি? দেখুন, পার্থদাকে কে ধরিয়ে দিয়েছে না দিয়েছে আমি জানি না। পার্থদা যেদিন জেল থেকে বেরোলেন, আমার কাছে তো এখন মোবাইল ফোন থাকে না, আমার হাজব্যান্ডের কাছে থাকে। পার্থদা এখানে আমাকে ফোন করেছিলেন। তখন আমার হাজব্যান্ড বললেন যে, আপনি কে কথা বলছেন? পার্থদা বললেন, সোনালি আছে। তখন আমি ঘরে ছিলাম। তখন বললেন যে, পার্থদা আমি দিচ্ছি সোনালিকে। ঘরে নিয়ে গেল ফোনটা। পার্থদার কি কান্না! বললো, সোনালি কি অসভ্য মেয়ের সঙ্গে আমরা দল করেছিলাম। আমি বললাম, পার্থদা তাহলে আমার কথা ভাবো। আমি তো কি করেছি সেটা অনেকেই জানেন, আর কি করিনি সেটা অনেকে জানেন না। মানে আমাকে দিয়ে জুতো পরিষ্কার থেকে চণ্ডীপাঠ পর্যন্ত মমতাদিকে সব করতে হতো। মমতাদির বাড়িতে কেউ হাসপাতালে ভর্তি হলে আমি সানন্দে করতাম, কিন্তু মমতাদির জন্য যেমন করেছি, মাসিমার জন্য যেমন করেছি, তার বাড়ির মানে বাচ্চাদের জন্য যেমন করেছি। পার্থদা কাঁদতে কাঁদতে বললেন, মমতা আমাকে অ্যারেস্ট করিয়ে দিল, কিন্তু মমতা একবার খবর নিতে এলো না। আমি বললাম, পার্থদা তুমি কি আলাদা দল করছো? বললো, আমি তো মমতা নই সোনালি, আর আমার শরীরটা তো একটু ভারী। তখন আমি বললাম, পার্থদা আমরা কিন্তু তোমার সঙ্গে আছি। পার্থদাকে কি বিএলআর টিকিট দেবে বলে মনে হয়? জানি না। পার্থদা কিন্তু রাজসাক্ষী হতে পারে। রাজসাক্ষী হলে কিন্তু মমতাদির দুঃখ আছে। শুভেন্দু অধিকারী আপনার কেমন লাগে, কি মনে হয়? ওনাকে মানে বিজেপি ওনাকে মুখ্যমন্ত্রীর মুখ করতে পারে শুনছি। দেখুন, শুভেন্দু ভালো নেতা। দেখুন, শুভেন্দু তো একবার মুখ্যমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রীকে হারানোর ক্ষমতা রাখে। আর মমতাদি কিন্তু একটা ফোবিয়াতেই ভোগে, সেটা শুভেন্দু ফোবিয়া। শুভেন্দু, জানি না শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যতে কী লেখা আছে, সেটা তো ভগবানই বলতে পারে আর ভাগ্যই বলতে পারে। বিজেপি সর্বভারতীয় পার্টি, কাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদপ্রার্থী করবে বা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়বে, সেটা কিন্তু বিজেপি অলরেডি ডিসাইডেড বা ডিসিশন নিয়ে রেখেছেন হয়তো। শুভেন্দু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে আমরা শুভেন্দুর সঙ্গে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে সময় দেওয়ার জন্য। সিঙ্গুরের যে আন্দোলন, 26 দিনের যে অনশন, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময়কার কিন্তু ছায়াসঙ্গী ছিলেন সোনালী গুহ। তিনি এখন যদিও বিজেপি দলটা করেন। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।